এই শ্লোকটি আমরা গীত গোবিন্দ প্রথম পাতার প্রথম শ্লোক। এই শ্লোকটির ব্যাখ্যা আমরা একটু পরে আস্বাদন করব। শ্লোকটা শুধু আমরা বলে রাখলাম। আগে আমরা জানব জয়দেব গোস্বামীর জীবন কাহিনী সম্পর্কে। 800 বৎসর পূর্বে জয়দেব গোস্বামীর আবির্ভাব হয়, জন্ম হয়। তার পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী, এবং অত্যন্ত দরিদ্র পরিবার। প্রতিদিন তিনি ভিক্ষা করে আনতেন। ভিক্ষা করে যখন নিয়ে আসতেন, এসে রাধা মাধবের সেবা দিতেন। আর এদিকে জয়দেব গোস্বামী সে কি করতো, গুরুর পাঠশালায় পড়াশোনা করতে যেত। জামদাহ গুরুর পাঠশালা। পরনে ছিল আঠাটি ধুতি, মানে হাঁটু পর্যন্ত। গুরুর পাঠশালায় পড়াশোনা করতে যেত বাবা। কিন্তু 11 বৎসর বয়সে এই জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করতে শুরু করে। আচ্ছা, এটা কি সম্ভব বাবা? 11 বৎসর বয়সে কেউ গীত গোবিন্দ লিখতে পারে? রাধে রাধে। সবটাই স্বয়ং জগন্নাথের কৃপা ছাড়া কিছু নয় বাবা। তার কৃপা ছিল বলে এই জয়দেব গোস্বামী 11 বৎসর বয়সে গীত গোবিন্দ রচনা করতে শুরু করে। এবং তার এই পাণ্ডিত্যে কত কত পণ্ডিতগণ অবাক হয়ে যেতেন। তখনকার দিনে ব্যাসদেবের পর এত বড় পণ্ডিত আর কেউ ছিল না বাবা। তাই পণ্ডিতগণ অবাক হয়ে যেতেন। সেই জন্য এই 11 বৎসর বয়সে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করে। তা তিনি কেমন ভাবে রচনা করতে শিখলেন, কত কষ্ট করে বাবা। দেখুন একটু, পরনে আঠাটি ধুতি, মুড়ি পুড়িয়ে জল দিয়ে গুলে কালি, তাতে চোবানো স্বরের কলম, এগুলো আগে ছিল, সেইগুলো নিয়েছে। এবং তালপাতার পুঁথি, এখন তো অনেক খাতাপত্র পেনপত্র অনেক কিছুই হয়েছে, তখন সেই তালপাতার পুঁথিতে লিখতে হতো। কক্ষে মানে বগলের ভিতরে ভরে চলে যাচ্ছে গুরুর পাঠশালায় পড়াশোনা করতে। জামদাহ পার হয়ে যেতে হবে গড় জঙ্গলের ভিতর দিয়ে, তখন সেটা জঙ্গলে পরিণত ছিল। এবার নদীটা পার হয়ে গুরুর পাঠশালা জামদাহ। তবে এখন সেই গড় জঙ্গলের ভিতর দিয়ে জয়দেব গোস্বামী চলেছে গুরুর পাঠশালা। তা যে 3 পা ফেলেছে, হঠাৎ দেখতে পেল ওই কত বড় জঙ্গলের ভিতরে কত কত ধেনু বৎস চড়ছে, মানে গরু। আচ্ছা, এই গরুগুলো কোথা থেকে এলো? আচ্ছা আচ্ছা, কোথা থেকে আর আসবে? এই তো আশেপাশে আরো অনেক সব গ্রাম আছে, জামদাহ আছে, জনুবাজার আছে, শ্যামবাজার আছে, হয়তো সেখান থেকে গোয়ালারা ধেনু চড়াতে এসেছে। যাকে কোনো গুরুত্ব না দিয়ে জয়দেব গোস্বামী চলে যাচ্ছে। যে 1 পা 2 পা 3 পা ফেলেছে। আর এমন সময় শুনতে পেল অপূর্ব এক বাঁশির সুর। আহা, স্তব্ধ হয়ে গেলেন জয়দেব গোস্বামী। আর যেতে পারলেন না বাবা। সবটাই কিন্তু সত্য ঘটনা, কোনোটাই মিথ্যা নয়। স্তব্ধ হয়ে গেলেন, বাঁশিটি শুনছে। আহা, এত সুন্দর বাঁশির সুর। যার বাঁশি এত সুন্দর, না জানি সেই বাঁশরিয়া আরো কতই না সুন্দর। হে বাঁশরিয়া, একবার কি তুমি আমায় দর্শন দিতে পারো না? তোমার দর্শনের অপেক্ষায় আমি রইলাম, একবার আমায় দর্শন দাও। সেই মুহূর্তে দাঁড়িয়ে তালপাতার
পুঁথির মধ্যে লিখতে শুরু করলেন শ্লোক। মাসি শুনলেন আর শ্লোক লিখতে শুরু করলেন। 11 বৎসর বয়স। কি লিখলেন? বাঁশিটি শ্রবণ করে লিখছেন তালপাতার পুঁথিতে, মধুরং মধুরং মধুরাতি মধুরা, মধুরং মধুরায় মধুরাতি মধুরা, মধুরং মধুরং মধুরাতি মধুরা, মধুরং মধুরং মধুরাতি মধুরা, অপরূপ মুরলী নাদ, অপরূপ মুরলী নাদ, তোমার অপরূপ মুরলী নাদ। এটাও গীত গোবিন্দতে আছে। শ্লোকটি রচনা করলো, কিন্তু মন অস্থির হয়ে উঠল। হে বাঁশরিয়া, একবার একবার তুমি আমায় দর্শন দাও, একবার তুমি আমায় দর্শন দাও, আমি তোমার পথপানে চেয়ে বসে আছি। এই বলতে বলতে স্বয়ং ভগবান, স্বয়ং জগন্নাথ তিনি করলেন কি, এক রাখাল বেশ ধারণ করে জয়দেব গোস্বামীর সামনে এসে দাঁড়িয়েছে। এসেই বলছি, প্রণাম হই গো বাবা ঠাকুর, প্রণাম হয়। কে তুই? আমায় দেখলি আর প্রণাম করলি যে? ও মা, তুমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ দেখলে প্রণাম করতে হয়, আমি তো রাখাল ছেলে। দেখুন ভগবান ভক্তের কাছে কত ছোট বাবা। তুমি ব্রাহ্মণ তাই তোমাকে প্রণাম করলাম। তুই আমার নাম বললি, তুই আমায় চিনিস? ও মা, তোমাকে আবার কে না চেনে গোসাই? তোমার নাম জয়দেব গোস্বামী, মিলিয়ে নাও ঠিক বলছি কিনা। তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মাতার নাম বামা দেবী। তুমি এখন গুরুর পাঠশালায় যাচ্ছ পড়াশোনা করতে, জামদাহ। কি ঠিক বলেছি তো? সবটাই তো ঠিক বললি। আচ্ছা, তা তোর নাম কি? আমার নাম বলবো না। ও মা, বলবো না আবার কারোর নাম হয়? আহা, বুঝতে পারছো না? আমার নামটা আমি তোমাকে বলবো না। এই ছেলে, নাম জিজ্ঞাসা করলে নাম বলতে হয়, তা তোর নামটা তুই বলবি না কেন? আচ্ছা গোসাই, সবাই তোমাকে বলে তুমি নাকি পণ্ডিত। আচ্ছা, তুমি যদি পণ্ডিত তাহলে বলে দাও দেখি আমার নামটা কি? ও, আমাকে বলতে হবে তোর নামটা, তাই তো? হ্যাঁ, দেখি তুমি আমার নাম বলতে পারো কিনা, তবেই জানবো তুমি পণ্ডিত। ভগবান ভক্তকে কেমন ভাবে পরীক্ষা নেয় বাবা। ঠিক আছে, আমি তোর নাম বলছি, দাঁড়া। তুই এক কাজ কর, ওই বালি ঢিপির ওপরে তুই একটু দাঁড়া। নদী তো, তাই বালি ঢিপির ওপরে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সবটাই নদী ওখানে, অজয় নদী যেটাকে বলা হয়। এবং সেইখানে বালি ঢিপির ওপরে দাঁড়িয়েছি। আর বালি ঢিপির ওপরে দাঁড়িয়ে যায়, তোর হাতে ওটা কি রে? বাঁশি গো, বাঁশি। আচ্ছা ঠিক আছে, তা তুই ওই বাঁশিটা অধরে ধরে একবার দাঁড়াতো দেখি। যেই বাঁশিটা ধরে এবার বালি ঢিপির ওপরে দাঁড়িয়ে যায়। দাঁড়া 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 দাঁড়া, আগে আমি তোকে ভালো করে দেখবো, তারপর আমার পুঁথিতে লিখবো, তারপর তোর নামটা বলবো। বাবা, ঠিক আছে, এই নাও। এই দেখো বাঁশি ধরে দাঁড়িয়েছি, এবার বলো দেখি। আরে দাঁড়া, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিল বাবা। দাঁড়া, আগে আমার পুঁথিতে লিখি, তারপর তোর নাম বলছি। ঠিক আছে, নড়বি না কিন্তু? না না, বাঁশি ধরে দাঁড়িয়েছে। এটাও গীত গোবিন্দ পাতা। এবার খুলতে থাকবেন আর শ্লোকগুলো একটা একটা করে আপনারা পাবেন। এবার কি লিখছে জয়দেব গোস্বামী তার তালপাতার পুঁথিতে? তাকে দেখছে আর লিখছে। এই রাগটি হচ্ছে রাগ দেশ রাগ। সারে মা পানি সা সানি দা পা মা গা রে গা সা রে মা পা নি ধা পা মা গা রে গা সা।
কীর্তন গাইতে গেলে তো বাবা রাগেই তো সব কিছু পরিবেশন করা যায় না, এর মধ্যে কিছু মিশ্র করতে হয়, তবে গানটা মিষ্টি লাগবে, রাগটা ঠিক থাকবে কিন্তু মিশ্র করে নিতে হবে। নবীন নীরদ শ্যামলেন্দি বড় লোচন নীরদ শ্যাম বড় লোচনে নবীন নীরদ শ্যাম নীলেন্দি বড় লোচন নবীন নীরদ শ্যাম নীলেন্দি বড় লোচন পল্লবী নন্দন কৃষ্ণ বন্দে বল্লবী নন্দন মা পানি নন্দন কৃষ্ণ বন্দে গোপাল রূপিণং গোপাল রূপিণং গোপাল রূপিণং। হরি বল। নবীন নীরদ শ্যামং নীলেন্দি বড় লোচনং বল্লভী নন্দনং কৃষ্ণং বন্দে গোপাল রূপিণং। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই শ্লোকটি লেখার সঙ্গে সঙ্গেই জয়দেব গোস্বামী প্রণাম করলেন। এ কি, তুমি আমার পায়ে প্রণাম করলে কেন? আরে আমি তো একজন রাখাল ছেলে। কেন প্রণাম করলাম জানিস? মায়েরা, জয়দেব গোস্বামী একটা রাখাল ছেলেকে কেন প্রণাম করলো? হ্যাঁ, বুঝতে পারলাম না। শ্লোকটি লিখলে আর আমাকে প্রণাম করলে কেন? শোন, আমরা যখন জন্মাই তখন ভগবান আমাদের সবার মাথায় একটা করে বোঝা চাপিয়ে দিয়েছেন। বাবা অনেক বোঝা চাপিয়ে দিয়েছেন। এ দেখুন, এই যে দোকানপাটটি লাগাচ্ছে, এবার বাড়ি যাবে, সকাল থেকে কত বোঝা চেপেছে, তাই না? তাহলে এইগুলো সকাল থেকে সবার মাথায় বোঝা চেপে আছে, অনেক বোঝা চাপিয়ে দিয়েছেন সংসার। এই বোঝাগুলোকে কমাতে হবে। তা কোথায় কমাবেন বা কোথায় কমাবেন? যেখানে দেবস্থান আছে, যেখানে ব্রাহ্মণ সমাজ আছে, গুরু গোসাই আছে, তাদের কাছে গিয়ে মাথাটা নত করতে হয়। আর যত মাথা নত করবেন তত আপনার বোঝাটা একটু হালকা হবে। তা জয়দেব গোস্বামী এত বড় পণ্ডিত মানুষ হয়ে একটা রাখাল ছেলেকে প্রণাম করলো। আসলে প্রণাম করতে করতে মাথা নত করতে করতে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে আমার লঘু গুরু এর জ্ঞান নাই। তাই গৌরে হরি হরি বল। এই ভাবটি যখনই হবে তখনই তার ভগবান দর্শন অবশ্যই মিলবে। বাবা, আমরা সে অহংকারের মঞ্চে বসে আছি, বোঝাটা নিয়ে কমাতে পাচ্ছি না। যদি এরকম দেবস্থানে ব্রাহ্মণ সমাজে যদি যেখানে গীতা ভাগবত পাঠ হবে সেখানে যদি একটু করে মাথা নত করতে পারেন, আপনার বোঝাটা একটু হালকা হয়ে যাবে। তাই ওই প্রণাম করতে করতে আর ছোট বড় জ্ঞান হারিয়ে ফেলেছি, তাই প্রণাম করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তোমার শ্লোকে কি লিখলে আমি তো কিছুই বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো। আর আবার নামটাই বা কোথায়? আচ্ছা, নামটা বলছি, শ্লোকটাতে কি লিখেছি তোকে একটু বুঝিয়ে বলি। নবীন নীরদ শ্যামং, তোর গায়ের রংটা হচ্ছে এই যে আষাঢ় মাসের অম্বুবাচী মেঘের মতন কালো বর্ণ। এখন যেখানে দেখবেন আষাঢ় মাসে যেখানে মেঘ হচ্ছে, নূতন মেঘ যেটাকে বলা হয়, সেই মেঘে কিন্তু বাবা বৃষ্টি হচ্ছে এখন। তা সেই কালো বর্ণটি হচ্ছে তোর, আষাঢ় মাসের কালো মেঘের মতন তোর গায়ের বর্ণ। নীলেন্দি বড় লোচন, তোর চোখ দুটো হচ্ছে টানা টানা।
পদ্ম ফুলের পাপড়ির মতন টানা টানা চোখ, নীলেন্দি বরলোচনং বল্লভী নন্দনং কৃষ্ণং বন্দে। তুই গোয়ালার ছেলে, তুই গোয়ালার ছেলে, তোর পিতার নাম নন্দ মহারাজ, গোয়ালার ছেলে, তুই এখন রাখালে বেশি ধেনু চারণ করছিস। গোপালং, গোপালর রূপী না, গো মানে ধেনু, পালন করা। তুই রাজার ছেলে কিন্তু গোয়ালের মানে মানে গোয়াল হয়ে তুই এখন ধেনু চারণ করছিস। তোর বাবার নবলক্ষ ধেনু আছে, তাই বল্লভী নন্দন কৃষ্ণ বন্দে গোপাল রূপী। আচ্ছা, তারপর আমার নামটা, আরে দাঁড়া, এটা তো গায়ের রূপটা বর্ণটা হলো, তারপর আরো লিখি, তোর রূপটা লিখছি, দেখছি আর লিখছি, সবটাই পুঁথির মধ্যে লিখছে। কদম্ব মাল্লং নবীনতমালং, মাল্লং নবীনতমালং, কুঞ্চিত চারুকেশ পাশং, কুঞ্চিত চারুকেশ পাশং, কুঞ্চিত চারুকেশ। আচ্ছা, কি হলো এবার? তোর গায়ে যে মালাটা রয়েছে, গলাতে যে মালাটা রয়েছে, এটা হচ্ছে কদম্ব মাল্য নবীনতমাল। মালাটা হচ্ছে কদম ফুলের মালা, আর গায়ের রংটা কেমন? নবীনতমাল। আচ্ছা, তমাল গাছে যদি একটা কদম ফুলের মালা দিই কেমন লাগবে? তা তুই যদি একটা তমাল গাছ হোস, সেখানে একটা কদম ফুলের মালা দিলাম, ঠিক দেখে যেন মনে হচ্ছে যেন তমাল গাছে কদমের মালা, তমাল গাছে কদমের মালা, দেখে মন প্রাণ হয় উতলা। তমাল গাছে কদমের মালা, মন প্রাণ হয় উতলা। তমাল গাছে কদমের মালা। আরে আমার দেখে মন প্রাণ তোলা হচ্ছে না, তোকে যারাই দেখবে তাদেরই মন প্রাণ তোলা হয়ে যাবে। যারা দেখবে এই দশ দিশ হয় উজলা, তোমার গাছের কদমের মালা, হয় উতলা। তোমার গাছের কদমের মালা, কেন তমাল গাছে কদমের মালা। তাহলে তমাল গাছে কদম ফুলের মালা, গলার মালাটি হলো। এবার কুঞ্চিত চারুকেশ পাশং, কুঞ্চিত মানে হচ্ছে কোঁচকানো, গন্ড মানে গাল, গালে দুধারে দেখুন কোঁচকানো দুটো চুল পড়ে আছে, কুঞ্চিত চারুকেশ পাশং। তারপরে বলি ওই যে বিম্বাধর পর মুরলী নিনাদ সুন্দর সচকিত হাস, বিম্বাধর, বিম্ব মানে যেটাকে বলা হয় বিম্ব ফল, বিম্ব বিম্বাধর পরম মুরলিনী নাদ মানে লাল অধর, সেই অধরে মুরলিনী নাদ। একটা বাঁশি ধরেছিস, তারপরে বাঁশিটি যখন বাজাচ্ছিস তার সঙ্গে একটু সুন্দর সচকিত হাস। বেশি হাসার দরকার নেই মা, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে সুন্দর মিষ্টি ছোট্ট একটা হাসি, মুচকি হাসি, কিন্তু আমরা হাসলে আমাদের দাঁত বেরোবে, কত বিকৃতি হবে, তাই না বাবা? তা সচকিত হাসন, যে হাসি দর্শন করলে এই জগৎবাসী আর ঠিক থাকতে পারে না, সুন্দর সচকিত হাসন। আচ্ছা, তারপর 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 এবার চরণের দিকে চলে যাই। সিঞ্চিত নুপুরাঙে নিন্দিত ভ্রমরাং, নুপুরাং নিন্দিত ভ্রমরাং, নুপুরাঙে নিন্দিত ভ্রমরাং, নুপুরাং নিন্দিত ভ্রমরাং, অপরূপ ভাব আরে অপরূপ ভাব অপরূপ ভাব সিঞ্চিত নুপুরাঙে নিন্দিত ভ্রমরাং অপরূপ ভাব বিলাস। আচ্ছা, সিঞ্চিত নুপুরাঙে নিন্দিত ভ্রমরাং কেন বলা হলো? নিন্দিত ভ্রমরাং কেন বলা হলো? যেন গোবিন্দ চরণে মনে হচ্ছে একটা দুটো নুপুর নয়, নুপুর নয়,
যেন কোটি ভ্রমর গুঞ্জরিছে কোটি ভ্রমর গুঞ্জরিছে। গুন 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 করে যেন কোটি ভ্রমর গুঞ্জরিছে গুন 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 করে ওই শ্রীচরণের ধারে ধারে তাই ভ্রমর গুঞ্জরিছে চরণের ধারে ধারে গুন 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 করে কোটি ভ্রমর গুঞ্জরিছে। আচ্ছা সবই তো হলো, আমার নামটা কই বললে না তো, শেষ হয়ে গেল। তোর নামটা এবার বলছি, আগে পুঁথিতে লিখে নি, তারপর তোর নামটা বলছি। এবার শুনে নিন নামটা কি বলছে। ভনতি জয়দেব কবি বন্দে, না বর্ণনা করছেন, নীল মাধব রূপং নীল মাধব রূপং নীল মাধব রূপং নীল মাধব মাধব রূপং। আহা হা ভনতি জয়দেবে কবি বন্দে নীল মাধব রূপং। বাবা এই নামটা দেওয়া হয়েছে নীল মাধব, জয়দেব গোস্বামী তার নাম দিয়েছে নীল মাধব। জগন্নাথের আর একটা নাম হচ্ছে নীল মাধব, ঠিক আছে? যেই নামটা করণ করেছে আর সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামী তার চরণে প্রণাম করেছে। নমাম্মহং ভজাম্মহং নমাম্মহং ভজাম্মহং নমাম্মহং ভজাম্মহং নমাম্মহং। নামটি দেওয়া মাত্রই জয়দেব গোস্বামী তার চরণে প্রণাম করেছে। হ্যাঁ রে, এবার বল নামটা তোর পছন্দ হয়েছে তো? জয়দেব গোস্বামীর কথা শুনে সেই রাকাল ছেলে বলছে খুব সুন্দর নাম দিয়েছ, আমার নামটা খুব পছন্দ হয়েছে। বাহ, ঠিক আছে, তাহলে এখন তুই যা, আর আমি এখন যাব গুরুর পাঠশালায়। ও গোসাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাম তো আমার দিলে, কিন্তু এখন থেকে আমি তোমাকে কি বলে ডাকবো, তুমি আমাকে কি বলে ডাকবে বলো? এখন থেকে আমি তোমাকে ডাকবো জয় গোসাই বলে, ওই অত বড় নাম আমি বলতে পারবো না, জয় গোসাই, ঠিক আছে? আর আমি তোকে ডাকবো মাধু বলে। তা জগন্নাথের এক নাম হচ্ছে নীল মাধব, ছোট করে ডাকতেন জয়দেব গোস্বামী মাধু বলে, ঠিক আছে বাবা? এই যা, এখন আমি গুরুর পাঠশালায় যাব। শোনো, আবার দেখাবে তোমার সঙ্গে, এই বনে আমি এখন প্রত্যেক দিন আসবো। যা যা, এখন বাবা মাধু ঘর চলে গেছে আর জয়দেব গোস্বামী গুরুর পাঠশালায় চলে গেছে। আবারও পরের দিন গুরুর পাঠশালায় পড়াশোনা করতে যাবে বলে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই রাস্তার মাঝে মাধুকে দেখতে পেয়েছে। এই মাধু, মাধু, কি ব্যাপার তুই রাস্তার মাঝে অমন করে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে, কথা বলছিস না? মাধু বলছি, ও গোসাই। হ্যাঁ কি বল, সেটাই তো জিজ্ঞাসা করছি। গোসাই একবার আমার পিছন দিকে তাকাও। কেন পিছন দিকে তাকাবো কেন? আহ তাকাও না, ঠিক আছে। জয়দেব গোস্বামী পিছন দিকে তাকিয়ে বলছে, হারে মাধু, তোর পিছনে ওটা কে রে? 7-8 বছরের একটা মেয়ে তোর পিছনে দাঁড়িয়ে আছে কেন? ওটাই তো বলছি, বুঝতে পারলে তো? ওই কালকে বাড়িতে গিয়ে বললাম জয়দেব গোস্বামী আমার একটা নতুন নাম দিয়েছে, আর তখন থেকে মেয়েটি আর আমার পিছন ছাড়ে না, বলে আমার একটা নতুন নামকরণ করে দিতে বলবে। এখন সেই আমি যেখানেই যাই আমার পিছন পিছন চলে যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওর একটা নাম বলে দাও না গো গোসাই। আচ্ছা ঠিক আছে, তুই এই বালি ঢিপির উপরে দাঁড়া। যেই বালি ঢিপির উপরে দাঁড়িয়েছে বাবা,
জয়দেব গোস্বামী দেখে বলছে, আরে তোর নাম তো রাধা। হ্যাঁ, আমার নাম রাধা সবাই জানে, তুমিও জানো। হ্যাঁ, কিন্তু ওই নামটা আমার পুরানো হয়ে গেছে। ওহো, তার মানে আমাকে একটা নতুন নাম দিতে হবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আমি শ্লোকটাকে পুঁথিতে লিখি। পুঁথিতে শ্লোকটা লিখছে, দেখছে আর লিখছে, তারপর নামটা বলছে। কি লিখছে দেখুন পুঁথিতে। তপ্ত কাঞ্চন বর্ণাভা বিদ্যুৎ দাম সংকাশাং বিষভানু সুতাং কান্তাং নীল মাধব প্রিয়াং নীল মাধব প্রিয়াং। তপ্ত কাঞ্চন বর্ণাভা বিদ্যুৎ দাম সংকাশাং, যার গায়ে জ্যোতিটা বিদ্যুতের মতো। বিষভানু সুতাং কান্তাং, মানে তুই হলি বিষভানু রাজার কন্যা কান্তাং, কিন্তু এখন তোর নাম দিলাম নীল মাধব প্রিয়া। কি নাম দেওয়া হলো গীত গোবিন্দতে? নীল মাধব প্রিয়া। আমি তোর নাম দিলাম মাধব প্রিয়া। বাহ, নামটা পছন্দ হয়েছে? মাধব বলছে পছন্দ আবার হবে না, আরে ও তো আমার প্রিয়াই বটে। বলো কি? বাহ, রাধারানী বড় চালাক বাবা। আচ্ছা তোরা এখন যা, আমি গুরুর পাঠশালায় যাব। রাধারানী পিছন থেকে বলছে, ও গোসাই কি চলে যাব বলে কি চলে যাওয়া যায়? কেন, কিছু বলবি? নাম বলে দিলাম, আবার ডাকছিস কেন? শোনো না, তোমার বগলে ওটা কি গো? আমার বগলে? আরে পুঁথি রে খেপি, পুঁথি পুঁথি। আচ্ছা তোমার এই পুঁথিতে কি আছে গো? ওগুলো তোরা বুঝতে পারবি না, ওগুলো বড় বড় শ্লোক লেখা আছে। আচ্ছা, শ্লোক লেখা আছে। আচ্ছা গোসাই, পণ্ডিত কাকে বলে গো? পণ্ডিত কাকে বলে? এক খেপির পালাই পড়েছি রে। পণ্ডিত কাকে বলে? শোন, মূর্খকে যে বোঝাতে পারে তাকেই বলে পণ্ডিত। বাহ, কথাটা একটু ভালো করে বুঝে যাবেন বাবা। স্বয়ং রাধা মাধব তারা বলতে চাইছে গোসাইয়ের কাছে যে আমরা হলাম মূর্খ। আচ্ছা কখনো হতে পারে বাবা? ভগবান ভক্তের কাছে কতটা ছোট, দেখুন কত ছোট হচ্ছে যে আমরা মূর্খ। এই মূর্খকেই তুমি একটু বুঝিয়ে বলো, তবেই জানবো তুমি পণ্ডিত। শুধু গীত গোবিন্দ ভালোবাসে না, শুধু তা নয়, ভক্ত বড় ভালোবাসে ভগবান। এবার দেখুন, যে শ্লোকটি আপনাদের কাছে প্রথমেই বলেছিলাম, এবার সেই শ্লোক অনুসারেই কিন্তু আমাদের ব্যাখ্যাটি হবে। তা রাধারানী বলছে পুঁথিতে কি লেখা আছে শ্লোকটি একটু বুঝিয়ে বলো, এবং সেই শ্লোকটি আমরা এবার একটা একটা করে আমরা বলবো, আর ব্যাখ্যাটি আমরা বলবো। ব্যাখ্যাটি করতে গেলে অনেকটা বড়, আমরা এগুলোকে শ্লোকের মধ্যেই ছোট ছোট করে আস্বাদন করব। একবার নন্দ মহারাজ, অনেক প্রজাগণ আছে, প্রজাদের প্রতিদিন খবর নিতে যেতেন, দেখতে যেতেন কেমন আছে তারা, ভালো আছে না খারাপ আছে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে সারা সব কাজ সেরে রাতের অন্ধকারে যেতেন। তা যখন যাচ্ছেন পথে পথে হঠাৎ, এই যে আষাঢ় মাস দেখছেন, হঠাৎ চলে এলো মেঘ। এবার শ্লোকটি আমি আপনাদের কাছে সেটাই বলেছিলাম, প্রথম শ্লোক। এবার সেই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে এটা। আমাকে একটু শ্লোকের ব্যাখ্যা করতে গেলে রাধে আমাকে একটু গল্প তোদেরকে বলতে হবে, শোন ভালো করে। মেঘই মৃদুরামম্বরম, হ্যাঁ, যখন সেই নন্দ মহারাজ প্রজাদের খবর নেওয়ার জন্য পথে পথে যখন চলেছে, হঠাৎ কি হলো? মেঘই মৃদুরামম্বরম, হঠাৎ চলে এলো মেঘ। মেঘই মৃদুরামম্বরম, অম্বর মানে মেঘ। বনভূম শ্যামাস্তমালয়ী দ্রুময়ী নক্তাং,